নমস্কার, আমি পারমিতা ঘোষ। টক আউট লাউডের আজকে নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে আছেন অ্যাস্ট্রোলজার রাখি শাস্ত্রী। চলুন আলাপ করে নেওয়া যাক। নমস্কার দিদি। নমস্কার। আজকে আমরা কয়েকটা প্রশ্ন করব আপনাকে, বেশি না, 10টা প্রশ্ন করব। বেশি সময় নেব না দিদি, দিদি খুবই ব্যস্ত থাকেন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে দিদি, অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি কাকে বলে? প্রথমে বলতে গেলে বলতে হয় যে অ্যাস্ট্রোলজিটা কিন্তু শুধু একটা বিদ্যা নয়, এটা একটা সাধনা। তো একটা মানুষ অনেকগুলো হয়তো অ্যাস্ট্রোলজি বই নিয়ে পড়তে পারে, কিন্তু সে যে অ্যাস্ট্রোলজার হবে এমন কোনো কথা নয়। কারণ অ্যাস্ট্রোলজির অনেক বই রয়েছে যা কিনা বেদ থেকে আমরা পাই। বেদ হচ্ছে অনেক পুরনো এবং সকলেই জানেন যে প্রায় 5,000 বছর আগে বা 5,000 বছর, লক্ষ বছর আগে এটা হয়েছিল। তো সেটা এতটাই পুরনো যে এই বেদের থেকে পুরনো হয়তো কোনো পুরাণ বা কোনো শাস্ত্র কিন্তু নেই। এই বেদের এই একটা অংশ থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি তৈরি হয়েছিল। এবং এই অ্যাস্ট্রোলজিকে যদি বলা যায় যে কি বা অ্যাস্ট্রোলজি কতটা হেল্প করতে পারে, তাহলে আমি বলবো যে অ্যাস্ট্রোলজির জন্য যে প্রথম 3টে রুলস লাগে। একটা হচ্ছে যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থের মধ্যে কোনো একটা যদি গণ্ডগোল থাকে, তাহলে কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজিগত যে জন্ম ছক হয় সেটা কিন্তু করা সম্ভব হয় না। তাহলে কি সেই মানুষের সম্পর্কে জানা যাবে না? অবশ্যই জানা যাবে। তার হস্তরেখা এবং তার কপাল বা ফেস রিডিং যেটা বলা যায়, সেটাকে বলা হয় সামুদ্রিক বিদ্যা। সেটার মাধ্যমে আমরা জানতে পারি। আর অ্যাস্ট্রোলজি সম্পর্কে বলতে গেলে আরও একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি হচ্ছে বিভিন্ন রকমের রয়েছে। এক একজন এক এক রকমভাবে বিচার করে। ঠিক যেমন ডাক্তাররা, আপনার হচ্ছে যে একটা ডাক্তারের কাছে গেলেন, সে একরকমের একটা পদ্ধতিতে আপনাকে বিচার করলো, আর একটা ডাক্তারের কাছে আরেক রকম ওয়েতে বিচার করলো। কিন্তু এই অ্যাস্ট্রোলজি কিন্তু একটা ডাক্তারের মতনই। ডাক্তার যেমন, আপনি গেলেন, আপনার কোনো প্রবলেম হয়েছে, সেটা আপনি বললেন এবং সেটা বলার পরে তিনি কিন্তু উইদাউট টেস্ট আপনাকে কোনো কিছুই দেবেন না। ঠিক সেরকম আপনি যখন অ্যাস্ট্রোলজার কাছে যাবেন, তিনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এই 3টে নিয়ে দিয়ে দেখবে যে তার জন্মের যে সময়, জন্ম ছকটা যখন তৈরি হয়েছিল সেটা উনি দেখবেন এবং আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন। যেমন ডাক্তার আপনাকে জিজ্ঞেস করেন না যে আপনার কি পেটে ব্যথা হচ্ছে, বা আপনার কি এই সিমটম হচ্ছে, বা কিংবা আপনার কি পিঠে ব্যথা করছে। তো হয়তো আপনি জ্বর নিয়ে গেছেন, তার সাথে সাথে রিলেটেড ডাক্তার অনেক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক সেরকমই অ্যাস্ট্রোলজার কাছে যখন আপনারা যাবেন, তখন দেখবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেওয়ার পরে অনলি জন্ম ছকটা বার করে সেটা সম্পর্কিত বা আপনার হাত দেখে বা আপনার ফেস বা ফরটেল দেখে বলতে পারবে। এবং আপনাকে এই সম্পর্কিত প্রশ্ন করবে, যে আপনার পরিবার রিলেটেড কোনো প্রশ্ন করবেন। এটা কিন্তু জানা যে আপনার জন্মছকটা ঠিক আছে কি না, আর কিছুই নয়। আর তারপরে অনেক কিছু ডিপেন্ড করে। এবং আরেকটা কথাই বলবো, যে সেটা হচ্ছে যে এই যে টোটকা আমরা দিয়ে থাকি, বা আমি অনেক রকমের টোটকা, বিভিন্ন টোটকা দিয়ে থাকি, অনেক রকম উপাচার বলে থাকি। তো এই উপাচার, এই জিনিসটা একটা মানুষকে কিন্তু ততটাই হেল্প করতে পারে, যেরকম হচ্ছে যে আপনার হয়তো শুধু মাথা ব্যথা হচ্ছে, আপনি একটা মেডিসিন শপে গেলেন আর সে আপনাকে একটা কোনো প্যারাসিটামল দিল, আপনি খেয়ে নিলেন বা ব্যথা কমে গেল। এটা হয়তো তাদের ক্ষেত্রেও এই টোটকা উপায়টা তাদেরটা কাজ করতে পারে, যে আপনার তো একটা প্রবলেম, তার জন্য এইটা করলেন, হয়তো আপনি ওটা থেকে বেনিফিটেড করলেন। কিন্তু আপনার জীবনে অনেক রকম সমস্যা যে রয়েছে, সেটা জানতে গেলে আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেমন দেখতে হবে, সেরকম একটা অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু আপনাকে যেতে হবে। তার জন্য আপনাকে এই 3টে জিনিস থাকা দরকার। নয়তো আপনার হস্তরেখা বা আপনার কপালের রেখা দেখে বলা যায় আপনার সম্পর্কে। আচ্ছা, করতে পারি প্রশ্ন করে করবো। আচ্ছা দিদি, আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হলো দিদি, অ্যাস্ট্রোলজি কি আমাদের জীবনে কিছু চেঞ্জেস আনতে পারে, আমাদের লাইফে কোনো চেঞ্জ আনতে পারে? অ্যাস্ট্রোলজি কখনোই লাইফ চেঞ্জ করে দিতে পারে না। আপনি যা জীবনে নিয়ে এসেছেন সেটা কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। আর অ্যাস্ট্রোলজার কখন এটা বলতে পারে না যে আপনার চন্দ্রকে আপনার প্রথম ঘর থেকে সরিয়ে নিয়ে সে দশম ঘরে বসিয়ে দেবে, কিংবা আপনার লগ্নকে চতুর্থ ঘর থেকে নিয়ে বার করে নিয়ে যেখানে ভালো সেখানে বসাতে হবে। কখনোই একটা অ্যাস্ট্রোলজার করতে পারে না, এখান থেকে ওখানে করতে পারে না। যদি আপনার ভাগ্য চেঞ্জ করতে পারে, সেটা একমাত্র মহাদেবের আগে আর কেউ আপনার লাইফ বা ভাগ্য কিন্তু চেঞ্জ করতে পারে না। আমরা যেটা করতে পারি অ্যাস্ট্রোলজাররা, বা একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আমি এটুকু বলতে পারি যে আমরা সেটাই করতে পারি যে আপনার জন্ম থেকে যে সময়টা আছে, কি সময় কি হতে চলেছে, সেটা আপনাকে পরিষ্কারভাবে আগে থেকে বলে দিতে পারি। এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কিছু রেমেডি বলতে পারি। সেই রেমেডিগুলোকে প্রপারলি ধারণ করেন বা কিছুই করেন,
তাহলে কিন্তু পরে আপনার সেই জায়গাটা থেকে আপনি হয়তো আপনার 100% পা ভাঙার কথা ছিল, সেখানে হয়তো আপনার হয়তো পায়ের নখটা উঠে গেল, তো আপনাকে সেই সময় ব্যথা দিতে পারে, পা ভাঙলো না, কিন্তু আপনার যে পায়ে একদম কোনো স্ক্র্যাচ হলো না তাও নয়, কিন্তু পায়ের নখটা হয়তো উঠে গেল। তো এরকম ভাবে একটা অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে চেঞ্জ করতে পারে, আপনার লাইফের দিশাকে চেঞ্জ কিছু করতে পারে, আপনার লাইফের জায়গাটাকে কিন্তু ঠিক করতে পারে, কিন্তু সে কিন্তু কখনোই আপনার ভাগ্যে নেই যেটা, সেটা আপনাকে পাইয়ে দিতে পারবেন না, কিংবা আপনার ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু আপনাকে ছিনিয়েও নিতে পারবে না। তাই আপনার ভাগ্যে যেটা আছে সেটাই একজন অ্যাস্ট্রোলজার প্রপার ওয়েতে আপনাকে বলতে পারবেন। অবশ্যই আবারও বলবো যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়েই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার তার যা কথা বলছে সেটা কিন্তু কখনো ঠিক হতে পারে না, কারণ এটা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ, এবং এটা সরস্বতী মা যদি আপনার জিভে না বসেন, কিংবা সরস্বতী মা যদি আপনাকে সেই আশীর্বাদটা না করে থাকে, তাহলে আপনি যতই বই পড়ে থাকুন না কেন, তাহলে আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজার কখনোই হতে পারবেন না। আর কিংবা অ্যাস্ট্রোলজার হিসাবে আপনি যে ভবিষ্যৎবাণী করবেন সেটাও কিন্তু নাও মিলতে পারে। তাই অ্যাস্ট্রোলজি কিন্তু শুধুমাত্র বই পড়া নয়, এর সাথে সাথে হচ্ছে সাধনা, প্র্যাকটিস। দিদি, আমার থার্ড প্রশ্ন, কত বছর বয়সে একজন মানুষের জন্মছক বিচার করার মানে সিচুয়েশন আসে? প্রথম কথা বলবো যে আমাদের বাচ্চা যখন আমাদের জন্মগ্রহণ করে সেই দিন থেকে নিয়েই তো ভাগ্য বিচার হয়ে যায়। তো আমরা সাধারণত অ্যাস্ট্রোলজাররা এটাই করি যে ৬ষষ্ঠী হওয়ার পর থেকে আমাদের জন্মছকটা আমরা বিচার করতে পারি বা দেখতে পারি। জীবনের শেষ দিনকেও যেই ডেট অফ বার্থটা থাকবে, জীবনের প্রথম দিন তো সেই ডেট অফ বার্থটাই থাকবে, কিন্তু তাও ৬ দিন পর থেকে দেখাটাই শ্রেয়, ৬ দিন আগে থেকে দেখাটা ঠিক না। আফটার ৬ষষ্ঠী তারপর আমরা জন্মছক দেখতেই পারি। আচ্ছা আচ্ছা, আমার ফোর্থ প্রশ্ন দিদি, এই যে আমাদের বাস্তু রয়েছে, বাস্তু বিচার যেটা করানো হয় সেটা আমাদের জীবনে কতটা এফেক্টিভ? বাস্তু একটা মানুষের জীবনে কতটা এফেক্ট করে বলতে গেলে প্রথমেই বলবো আমি যে আপনি হয়তো যে বাড়িতে রয়েছেন সে বাড়িতে তো বাবা মা ঠাকুরদা ঠাকুমা সকলে হয়তো ছিলেন, তারা কিন্তু ভালো করে সেই জায়গাটা থেকে কিন্তু অনেক ইনকাম করেছেন, সুস্থভাবে একদম ভালোভাবে হয়তো সংসার করেছেন, কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো না কোনো প্রবলেম হচ্ছে, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, কিংবা আপনার হয়তো কোনো চাকরি থাকছে না, কিংবা ব্যবসা করছেন সেটা ভালো হচ্ছে না। তো প্রথমেই বলবো যে বাস্তু তো অবশ্যই একটা ম্যাটার করে, বিশেষ করে ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্ট। তো সেখানে যদি কিচেন থাকে বা বাথরুম থাকে সেখানে একদম ভালো না। বাদ বাকি অন্যান্য কথা যদি বলি সে সমস্ত দিকগুলোতে যেমন কিনা কিন্তু তাও কিছুটা হলেও কারেকশন করা যায়। আর একটা জিনিস আমি বলবো, একটা মিথ বলা যায় রে, দক্ষিণ দিকে যদি দুয়ার থাকে তাহলে নাকি সেটা খুব খারাপ, কিন্তু দেখা গেছে যে কিছু কেন অনেক ফেমাস মানুষেরই বাড়ির দরজা কিন্তু দক্ষিণ দিকে, কিন্তু দক্ষিণ দিকে S2 বা S3-র মধ্যে যদি দরজাটা থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই শুভ। আর পৃথিবীতে যে 4টি দিক আছে, আসলে দেখতে গেলে যে 10টি দিক রয়েছে, এই 10টি দিকেরই কোনো না কোনো দেবতা সেখানে কিন্তু অধিষ্ঠান করছেন, তাই কোনো দিককেই যে পুরোপুরি খারাপ সেটা কিন্তু বলা যায় না, বলা যেতেও পারে না। আমাদের বাস্তু আমাদের জন্মছকের সাথে কতটা ঠিক কি ভুল সেটাই কিন্তু আসলের খেলা। বলা যায় যে আমাদের এই বাস্তুটা অনেক আমাদের সাথে কতটা ভালো এফেক্ট করবে বা খারাপ এফেক্ট করবে সেটাও কিন্তু আমাদের জন্মছক থেকেই বোঝা যায়। যেমন অলরেডি সবাই জানেন যে আমি জন্মছক থেকে কিন্তু মানুষের বাস্তু নেগেটিভিটিগুলো বলে থাকি, অর্থাৎ আপনার জন্মছকের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার বাস্তু রসদটাও রয়েছে। তাই বাস্তু আপনার জীবনকে যতটা এফেক্ট করে তার থেকে বেশি একজন মানুষের ইন্ডিভিজুয়াল ছক কিন্তু বেশি এফেক্ট করে তাকে। যদি বাস্তু টুকটাক খারাপও থেকে থাকে, একমাত্র ঈশান কোণে বাথরুম কিংবা রান্নাঘর ছাড়া অন্যান্য দিকে যদি কোনো কিছু থাকে সেটাকে কিছুটা কারেকশন করে সেটা কিন্তু কারেকশন করা সম্ভব হয়। কিন্তু নিজের জন্মছকে যদি অনেকটাই প্রবলেম থাকে, আপনি যতই বাস্তু ঠিক করুন না কেন আপনি কিন্তু কোনোভাবে বেনিফিটেড হবেন না। তাই নিজের জন্মছকটাকে কিন্তু আপনাকে প্রথমে ঠিক করতে হবে, তারপরেই বাস্তু। আচ্ছা, মানে দুটোই একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা দিদি, আমার নেক্সট প্রশ্ন, এই যে গ্রহরা আমাদের থেকে তো এত দূরে রয়েছে, তাহলে আমাদের লাইফের ওপর তাদের এফেক্টটা কিভাবে পড়ে?
খুব ভালো প্রশ্ন। আমাদের থেকে শনি, সূর্য, রাহু, কেতু, রাহু কেতু কিন্তু প্রথমত গ্রহ বলে অনেকে মনে করেন না, এটাকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। তো এছাড়া যদি আমরা বুধ, মঙ্গল, শুক্র কিংবা রবি, শনি, বৃহস্পতি এই কথা যদি বলি, তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে গ্রহ। তো এবং এই গ্রহগুলো কিংবা চন্দ্র, পৃথিবীর যে উপগ্রহ, সেও পৃথিবী থেকে খানিকটা দূরে রয়েছে, সূর্য অনেকটা দূরে রয়েছে। তো এই গ্রহগুলো এত দূরে থাকা সত্ত্বেও কী করে আমাদের জন্মছকে এফেক্ট করছে, এটার উত্তরটা দিতে গেলে প্রথমেই আমি বলবো, যেটা ছোট্ট উদাহরণ দিই আমি, যেটা হচ্ছে আমাদের দিনে এবং রাত্রের মধ্যে দুবার কিন্তু জোয়ার এবং ভাটা আসে। এই জোয়ার আর ভাটাটা কি নিশ্চয়ই আমরা সকলেই জানি, যে চাঁদের আকর্ষণের ফলে হয় জোয়ার, এবং চাঁদ যখন একটু দূরে চলে যায় তখন কিন্তু ভাটা সৃষ্টি হয়, তাই না? তো তাহলে এই দূরে থাকা উপগ্রহটা কিন্তু আমাদের পৃথিবীকে কিন্তু এফেক্ট করছে। ঠিক সেরকমই আমরা যে পৃথিবীর উপরে বসে আছি সেটা আমরা ফিল করতে পারছি না, পৃথিবী তো ঘুরে যাচ্ছে কিন্তু আমরা সেটা ফিল করতে পারছি না। আমরা সেটাকে ফিল করতে পারছি না কেন? সেই মাধ্যাকর্ষণ শক্তির জন্য বা গ্র্যাভিটেশন ফোর্সের জন্য। ঠিক সেরকম সূর্য থেকে যে গ্রহগুলো দূরে দূরে রয়েছে, যতটা দূরে রয়েছে তার ততটাই দূরে কেন রয়েছে? কারণ প্রত্যেকের মধ্যেই একটা আকর্ষণ শক্তি রয়েছে, যেটা আকর্ষণ শক্তির জন্য কিন্তু একে অপরের থেকে দূরে রয়েছে, কিংবা বলা যায় যে একে অপরের থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে না। তো ফলত প্রত্যেকটি গ্রহ, প্রত্যেকটি নক্ষত্রই কিন্তু প্রত্যেকের উপরে এফেক্ট দিচ্ছে। এবং এটা শুধু আমাদের কথা নয়, এখন সায়েন্টিস্টরাও কিন্তু এটার উপরে কিন্তু বলছেন যে এই জন্যই একটা গ্রহ কিংবা এই যে সোলার সিস্টেমে যে গ্রহগুলো ছিটকে বেরিয়ে যাচ্ছে না, কারণ একটাই, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি একে অপরের সাথে। তাই এই গ্রহ নক্ষত্রগুলো অবশ্যই আমাদের জীবনে কিন্তু এফেক্ট করে। আমরা যে সময় জন্মগ্রহণ করি, যে দিনে জন্মগ্রহণ করি, এবং যে সময় মানে যে প্লেসে আমরা গ্রহণ করি, সে এই তিনটে জিনিসকে যদি একত্রিত করা যায়, সেই সময় কোন গ্রহ কোথায় অবস্থান করেছিল এবং কোন দিকে থেকে সে ছিল, বা কোন দিকে চন্দ্র সেদিনকে কোন দিকে ছিল, নক্ষত্র কোন কোন অবস্থানে ছিল, সেই সমস্তগুলো কিন্তু আমাদের জন্মছকের মধ্যেই রয়েছে। এবং সেখান থেকে একজনের জন্মকুণ্ডলিতে কিন্তু নিখুঁতভাবে বিচার করা সম্ভব হয়। ওই যে 27টা নক্ষত্রের মধ্যেই কিন্তু একটা জন্মকুণ্ডলিতে 27টা নক্ষত্রই কিন্তু ঘুরছে, এবং ওই 27টা নক্ষত্রকে নিখুঁতভাবে সেটাকে আমরা তখন বিচার করতে পারি। আচ্ছা, নেক্সট আমি যে প্রশ্নটা করবো সেটা আশা করি অনেকের মনেই আছে, 2026 কেমন যাবে? 2026 কেমন যাবে কথাটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে 2025 এবং 26 কোনো রাজনেতা বা কোনো মন্ত্রী কিংবা আমার জন্য কোনো ভালো নয়। বিশেষ করে শ্রাবণ মাস থেকেই মার্চ 2026 পর্যন্ত প্রচুর নেতা, মন্ত্রী বা অভিনেত্রীর জন্য কিন্তু ভালো নয়। বিশেষ করে হেলথ রিলেটেড প্রবলেম তাদের হবে, হসপিটালাইজ হতে পারে, এবং বহু নেতা, অভিনেতা এবং মন্ত্রীদের কিন্তু পদের কিন্তু পরিবর্তন হতে পারে। তো পদ চেঞ্জও হতে পারে, এবং মৃত্যুর খবরও কিন্তু এই সময় পাবেন। বিক্রম সম্বত 1432 রাজা এবং মন্ত্রী দুজনেই কিন্তু সূর্য। বলা যায় যে নেতা, অভিনেতার, সরকারি ব্যক্তি বা আমলার জন্য এই সময়টা কিন্তু একদমই ভালো নয়। রাজনৈতিক পার্টির মধ্যে বলবো যে উথাল পাতাল দেখা যাবে, এবং রাজনৈতিক পার্টির অভ্যন্তরীণ ঝামেলাও কিন্তু বাড়বে। অ্যাক্সিডেন্ট হতে পারে, মান সম্মান দাগ লাগতে পারে, এবং রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ হতে চলেছে। একে অপরের বাজে ভাষায় কথা বলা থেকে শুরু করে একদম বাজে পরিস্থিতির ঝগড়া কিন্তু আমরা এই 2026 কিন্তু দেখব। এবং বলা যায় যে মার্চ থেকে আগামী 8 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হচ্ছে, অর্থাৎ বলা যায় যে বৃহস্পতি যেখানে বছরে একবার রাশি পরিবর্তন করে, সেখানে কিন্তু বৃহস্পতি এই 8টা বছরের মধ্যে কিন্তু একটা রাশি থেকে আরেকটা রাশিতে চলে যাওয়া, আবার বক্রি হয়ে ব্যাক করা, আবার একটা নতুন রাশিতে চলে যাওয়া, মানে এই যে অতিচারী গতি, এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু খুব ফাস্ট করবে। অর্থাৎ বছরে যেটা একবার হওয়ার কথা সেটা কিন্তু 2 থেকে 3 বার আমরা দেখতে পাবো। অর্থাৎ বৃহস্পতি অতিচারী থাকবে 2025 থেকে নিয়ে টিল 8টা বছর।
এবং সবথেকে বেশি এই সময় এই বৃহস্পতি অতিচারী হওয়ার ফলে এই যে এফেক্টটা পড়বে, ব্যাড এফেক্টটা যেটা পড়বে, ইম্প্যাক্টটা, সেটা কিন্তু বিশেষ করে ম্যারেজের উপরে পড়বে, ম্যারেজ লাইফের উপর পড়বে প্রত্যেকের। এবং এই সময়ে প্রচুর ডিভোর্স হতে দেখবো। ইমোশনালি মানুষ কিন্তু খুব প্রবলেমেটিক অবস্থায় থাকবে, ইমোশনালি নিজেদেরকে উইক মনে করবে, এবং পার্সোনাল লাইফের কিন্তু প্রচুর প্রবলেম আমরা এই সময় দেখব। এছাড়া কেতুর নক্ষত্র দেখো, কেতু কিন্তু শুক্র নক্ষত্রে থাকবে, ফলত কী হবে জানো, যে বলা যায় যে 9 মাস মানে মার্চ 2026 পর্যন্ত প্রেমে ধোঁকা খাবে, চিটিং হওয়া, ঝগড়াঝাটি হওয়া, বারবার মানে বারবার বিয়ে বা প্রেম হবে, আবার বারবার বিয়ে বা প্রেম ভেঙেও যাবে, ডিভোর্স হওয়া, মানুষের বিবাহ এবং প্রেমের প্রতি একটা বিশ্বাস উঠে যাওয়া, চিটিংয়ের মতন ঘটনা, সেটা ছেলেদের দিক থেকে হোক বা মেয়েদের দিক থেকে হোক, বারবার কিন্তু আমরা এই সময়টা দেখব। এখানে আমি একটা কথা তোমায় বলবো, যে না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা সকলেই শিবরাত্রির সময় বা শিবের যখন শ্রাবণ মাসে যখন পুজো হয়, তখন বেশিরভাগ বলে কি শিবের মতন বর পাওয়ার জন্য অথচ আমরা উপোস করা হচ্ছে। কিন্তু আমি বলবো যে শিবের মতন বর পেতে গেলে নিজেকেও কিন্তু পার্বতী হতে হবে 100বার। এবং পার্বতী যে ভক্তি, শক্তি এবং ত্যাগ দিয়ে শিবের উপাসনা করেছিলেন শিবকে পাওয়ার জন্য, তো সেই ত্যাগ, শক্তি বা ভক্তি কিন্তু একটা মেয়ের মধ্যেও থাকতে হবে। কারণ শুধুমাত্র ছেলেরা খারাপ মেয়েরা ভালো এমন নয়, মেয়েরাও খারাপ হয়ে থাকে, ছেলেরাও খারাপ হয়ে থাকে। তো তাই এই দুজনের জন্মছক বিচার করে তারপরে কিন্তু এগোনো উচিত। কারণ একটা সময়ের পরে কারণ না করে মন ভাঙার থেকে, মন ভাঙার আগে, মন জোড়ার আগে মনে হয় যে মনটা ঠিক থাকবে কি না, সেটা বেশি ইম্পর্টেন্ট। এছাড়া রাহু এবং কেতুর রাশি পরিবর্তন করে, রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে, যা 1.5 বছর থাকবে, এবং বৃহস্পতি অতিচারী থাকবে, ফলত বলা যায় শেয়ার মার্কেটে কিন্তু খুব উত্থান পতন দেখব। এছাড়া ম্যারেজ লাইফ বলো বা ম্যারেজ লাইফের উপর খুব প্রবলেম হবে, প্রভাব পড়বে খারাপ, ঝগড়াঝাটি, মাথা গরম বেড়ে যাবে, এবং এমন এমন আর্থকুয়েক হবে যার ফলে কিন্তু কোনো শহরের পর শহর কিন্তু ম্যাপ থেকেই কিন্তু ভ্যানিশ হয়ে যেতে পারে। এবং সেলিব্রিটিদের ডিভোর্স হতে দেখবো, এমন সেলিব্রিটি ডিভোর্স হতে দেখবো যাদেরকে আমরা আশাই করতে পারিনি, ভাবনাই মধ্যে আমাদের আসেনি যে এদের মধ্যে ডিভোর্স হতে পারে। এরকম ঘটনাও কিন্তু আমরা আগামী 2024 মানে এবছর 2025 থেকে শুরু করে লাস্টের দিকে শুরু করে 2026-এ আমরা কিন্তু দেখতে পাবো। এছাড়া আমি আগেও বলেছি, অনেক ভবিষ্যৎবাণী মিলিয়েছি, এখনও বলছি জল রিলেটেড প্রবলেম বা জলের থেকে কোনো সমস্যা হতে পারে এই সময়টা, মানে 2026-এ। অলরেডি আমরা দেখেছি ভারত এবং পাকিস্তান নিয়ে, সিন্ধু নিয়ে কিন্তু অলরেডি একটা সমস্যা হয়েছে। তো এছাড়া এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু প্রচুর হবে, চেঞ্জেস হবে, মেঘ ভেঙে বৃষ্টি হওয়া, প্রচণ্ড রকমের বৃষ্টি হওয়া, কারণে অকারণে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়া, যেখানে বৃষ্টি হতো না সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাবে, কিংবা যেখানে বৃষ্টি হতো সেখানে খরা হয়ে গেল, কিংবা জলবায়ুর প্রচুর পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো এই সময়টা। তো সোনার দামে কিন্তু ভীষণ আপস অ্যান্ড ডাউন দেখতে পাবো। সোনার দাম শুধু নয়, সিলভারের দামও কিন্তু অনেকটা দেখতে পাবো বেশি বেড়ে যাচ্ছে, শেয়ার মার্কেটও দেখতে পাবো। এটাই হবে 2026-এর আগাম বলা। আমাকে কিনে টপ করে পরে নিলাম তা কিন্তু হয় না। প্রত্যেকটা রুদ্রাক্ষ যেটাই পড়ি না কেন, সেই রুদ্রাক্ষটাকে অভিমন্ত্রিত করে রুদ্রা অভিষেক করার পরে তারপর সেটাকে যদি আমরা জাগাবার পর যদি আমরা রুদ্রাক্ষটাকে ধারণ করি, সেটাতে ভালো ফল পাওয়া যায়। আচ্ছা দিদি, আমার সেকেন্ড লাস্ট প্রশ্ন, যে গ্রহরত্ন আমাদের জীবনে কিরকম প্রভাব ফেলে? গ্রহরত্ন আমাদের জীবনে একটা বিরাট প্রভাব ফেলে। সেটা হচ্ছে যে প্রথম কথাই বলবো যে একটা জ্যোতিষ যদি কাউকে মিসপ্রেডিক্ট করে, তাহলে সেই গ্রহটা আমাদের জীবনে অনেক এফেক্ট করে। আর যদি জ্যোতিষের প্রেডিকশন ঠিক থাকে, তাহলে সেই জ্যোতিষের প্রেডিকশনের পরে সেই গ্রহরত্ন ধারণ করার পরে সে একদম চরম শিখায় পৌঁছে যায়। তার ডিজায়ার যেটা থাকে সেটাতে সে পৌঁছবার জন্য তাকে অনেকটা হেল্প করে। তো সবথেকে বড় হচ্ছে যে আগে প্রেডিকশনের উপর ডিপেন্ড করে একজন জন্মছকের উপরে, যেমন একজন জ্যোতিষ বিশেষজ্ঞ যেমন তার জন্মছকের উপর ডিপেন্ড করে, তেমন কিন্তু গ্রহরত্নর কিন্তু এফেক্টটাও কিন্তু তাই টোটালি ডিপেন্ড করে একজন জ্যোতিষের উপরে, সে তাকে কি রেমেডি দিচ্ছে আর সেটা করলে তার আদৌটা লাগবে কিনা, বা তার লাগলে তার কত রতি লাগবে, সেটাও একটা বিরাট ব্যাপার থাকে। ধরুন তো কারো 8 রতি লাগে, তাহলে 10 রতি যদি পড়া হয় তাহলে তার ইফেক্টটা খারাপ দেবে। আমাদের 10 কেজি ওজনে শরীরে বডিতে 1 রতি আমরা হিসেব করি, সেই অনুযায়ী যদি কারো 80 কেজি ওজন হয় তাহলে 8 থেকে 8.5 রতির মধ্যে আমরা শেষ করে দিই।
সেখানে যদি কেউ 10-12 রতি পড়ে 80 কেজি ওজনে, তাহলে তার সাথে এক্সেসিভ হয়ে যাবে না? যেমন খাওয়ার বেশি হলে এক্সেসিভ হয়ে যায়, তেমন রত্নও কিন্তু এফেক্ট হয়। যেমন নীলা, নীলা খুব মানে বিরাট একটা ভাইটাল পয়েন্ট। নীলা যদি তার বেশি পড়া হয়, তার যদি শরীর পারমিট না করে, তাকে রাস্তা অ্যাক্সিডেন্ট করে দেবে, না তার রাস্তা দুর্ঘটনা করে দেবে। ঠিক তাই গ্রহরত্ন আমাদের জীবনে অনেক বড়ই প্রভাব করে। আচ্ছা দিদি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাপোজ একটা ছেলে বা একটা মেয়ে ক্লাস 10-12 একটা খুব ভালো রেজাল্ট করলো, বাট আলটিমেটলি কেরিয়ারে সেই রকম হতে পারছে না। সেটা যে কোনো স্ট্রিমেই হতে পারে। তো সেইগুলো আমরা কিভাবে অ্যাস্ট্রোলজিতে মানে আপনারা হেল্প করতে পারবেন? দেখুন, একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই বা পড়াশোনা ভালো করে, বা অনেকে পড়াশোনা করার পরে হয়তো হায়ার এডুকেশন যাওয়ার সময় হয়তো সে ছোটোবেলা থেকে 10 পর্যন্ত ভালো পড়াশোনা করলো, 12-এর পর থেকে তার হায়ার এডুকেশনটা হচ্ছে না, বা হায়ার এডুকেশন করার আগেই মানে প্রাথমিক শিক্ষাটাও তার হয়তো ভালোভাবে সে নিতে পারছে না। এই সমস্ত কারণটা কি, কেন হয়, কেন হচ্ছে? এর কারণটা হচ্ছে যে, প্রথম কথা বলবো যে তার একটা জন্মছক তাকে বলে দেবে সে কোন লাইনে যাবে, পড়াশোনা করবে, সে চাকরি করবে কি ব্যবসা করবে, আর সে কতটা পড়াশোনা ভালো করতে পারবে, হায়ার এডুকেশনটা ভালো হবে না লোয়ার এডুকেশন মানে প্রাইমারি এডুকেশনটা ভালো হবে, সেটা কিন্তু সেটাই জানতে পারবে ওই জন্মছকের মধ্যে। তার পঞ্চম ঘর দেখবো আমরা বিদ্যার ঘর, তার পঞ্চম সাকসেস ঘর, সেটা দেখতে পাবো যে আমরা তার কী অবস্থায় রয়েছে। সেই গ্রহতে যদি তার খারাপ থাকে, তার সেই জায়গাটা যদি খারাপ থাকে, তাহলে তার এডুকেশনের সমস্যা, তার তার পরবর্তী হায়ার এডুকেশনের সমস্যা। যদি আমরা দেখি তার চতুর্থ ভাব খারাপ আছে, তাহলে তার প্রাইমারি এডুকেশনটা খারাপ। তো এই যে আমাদের কয়েকটা যে আমরা ঘরগুলো আমরা বিচার করি, এই ঘরগুলো বিচার করার মধ্যেই কিন্তু আমরা বুঝে যাই যে একটা বাচ্চা সে তার কিভাবে চলা উচিত। এবং এই যে আমরা বিচার করব, এটা আমরা ক্লাস 10 থেকে নয়, ক্লাস 5 থেকেই আমরা বিচার করা শুরু করে দেবো। সে আগে প্রাইমারি এডুকেশনটা তার 10 পর্যন্ত কেমন যাবে, তারপর 10-এর পর তার কেমন যাবে। এটা যদি আমি গিয়ে 12-এ দেখি, আর নিচের গোড়াতে যদি দেখি তার মোটামুটি মানে প্রাইমারিটা চলেছে, হায়ার এডুকেশনটা চলবে না, তাহলে তো তার জীবনটাই অনেক লস হয়ে গেল, তার স্ট্রিমটাই তো আলাদা হয়ে গেল। তাই বিদ্যার জন্য প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ছেলে মেয়েদেরই দরকার ক্লাস 5-এর পর থেকেই একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখানো, এবং তার সে কোন স্ট্রিমে যাবে, তার কোন লাইন হবে, সে চাকরি করবে কি ব্যবসা করবে, সেটা আগে থেকেই বাবা মায়ের দরকার সেই স্ট্রিমটাকে ভাগ করে দেয়। এটাই নিয়ম। আমি সবসময় চেষ্টা করি যে জন্মছক দেখার পরে রুদ্রাক্ষ দেওয়া। কারণ কারো যদি ধরুন নীলা লাগে, কারো শনির যদি কাউকে যদি একটা সাবস্টিটিউট যদি কিছু দেওয়ার দরকার, তো আমি মনে করব যে সবার ঊর্ধ্বেই হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ কোনো সাবস্টিটিউট হয় না, গ্রহরত্নের সাবস্টিটিউট হয়, রুদ্রাক্ষ কোনো সাবস্টিটিউট হয় না। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে রুদ্রাক্ষ, অনেকেই বলে যে রুদ্রাক্ষ 5মুখী রুদ্রাক্ষ নিয়ে সবাই কথা বলে, কিন্তু সব রুদ্রাক্ষর একটাই শেষ কথা নয় যে 5মুখী। 5মুখী 1 থেকে নিয়ে 14মুখী, 23 22 23মুখী তো ছেড়েই দেন, সেগুলো দেখা খুবই কম, দুর্লভ্য জিনিস। 14মুখী খুব দুর্লভ, 1মুখী তো আরও দুর্লভ। তো সেক্ষেত্রে 1মুখী থেকে নিয়ে 14মুখী মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। যদি ধরুন কারো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, সেখানে ধরুন স্যাটার্ন কোনো রকম কোনো প্রবলেম করছে, বা মঙ্গল কোনো প্রবলেম করছে, সেক্ষেত্রে আমি বলবো যে 13মুখী রুদ্রাক্ষ পড়ার জন্য, যদি হাজব্যান্ড ওয়াইফের কোনো সমস্যা থাকে। অনেক রকম অনেক সমস্যা হচ্ছে, অনেকদিন ধরেই প্রবলেম হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, তো এই যে জায়গাটা, এখানে সবসময় সঙ্গে সঙ্গে মঙ্গলকে চার্জ করে দেবো না যে মঙ্গল পড়লে ঠিক হবে, মঙ্গল পড়লে বিবাহ জীবনে ঠিক হবে, তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আমি রুদ্রাক্ষটাও অনেক সময় দিয়ে থাকি, কারণ ম্যাক্সিমাম টাইমে আমি আগে রুদ্রাক্ষ দিই, কারণ রুদ্রাক্ষ পড়লে তার কোনো সাইড এফেক্ট হয় না। পাথর 10 রতি পড়লে, 12 রতি পড়লে যেমন 2 রতির ডিফারেন্স হয়, বা 5 রতি 4 রতির ডিফারেন্স যেমন হলে অনেকটা বেশি হয়ে যায়, সেখানে রুদ্রাক্ষ পড়লে কোনো সাইড এফেক্ট হয় না। বেসিক্যালি রুদ্রাক্ষ তো মহাদেবের অশ্রু, তা ওটা তো আমরা আশীর্বাদ হিসেবে গ্রহণ করছি, আমরা তো সেখানে মানে সঙ্গে নিয়ে চলছি। সেই জায়গায় একটা আলাদা যে একটা মানে কি বলবো ঊর্জা, যে একটা যে আলাদা শক্তি, এই শক্তি কিন্তু পাথরের থেকেও বেশি শক্তি। রুদ্রাক্ষের সব থেকে দুর্লভ আর একটা রুদ্রাক্ষ যেটা ত্রিঝুটি বলে, হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই রুদ্রাক্ষটা কিন্তু আমরা খুব রেয়ার দেখি এবং সবার কাছে দেখি না। যদি ওই রুদ্রাক্ষ কেউ পড়ে, আর সে যদি কোনো ভালো কাজ করে, যেমন কোনো সেলিব্রিটি হতে পারে, কোনো ভালো ব্যবসায়ী হতে পারে, কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, তাদের মধ্যেও দেখেছি কিন্তু তারা অনেক 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 কষ্ট দাম, এটা মানে অনেক মানে দুর্লভ জিনিস, কিন্তু তারা জোগাড় করেও কিন্তু সেটা পড়ে।
সেখানে সে একটা নীলা বা একটা পোকরাজ পড়লে তো 5-7 লাখ টাকা দিয়ে একটা পোকরাজ পড়তে পারে, 10 লাখ দিয়ে একটা পোকরাজও পড়তে পারে, কিন্তু কেন সে ওইটা পড়ে? তো ওটার যে এফেক্ট, ওটা একটা ওয়ান ডাইমেনশন কখনোই আমাদের জ্যোতিষে বিচার হয় না। তাই ওয়ান ডাইমেনশনে কোনোভাবেই একটা স্টোন দিয়ে বিচার হয় না। তো সেই ক্ষেত্রে আমরা রুদ্রাক্ষ দিলে আমাদের সবটাই একটা ঘিরে, একটা কম্পাউন্ড, একটা ঘিরে আমাদের একটা এফেক্ট দেয়। সেটাই আমাদের কিন্তু দরকার। শুধু মাথা ব্যথা হলে শুধু মাথা ব্যথার ওষুধ খেলাম, মাথা ব্যথা ওষুধ খেয়ে যে কিডনিটাও যদি খারাপ না হয় বা হার্টেও যদি কোনো সমস্যা না হয়, কথার কথা একটা বলছি, মানে এই রিলেটেড, মানে সব কিছুই একটা গার্ড করে কিন্তু রুদ্রাক্ষ, সাইড এফেক্ট নেই যা। আর যা আমরা স্টোন বললাম সেটা তো আপনি জিজ্ঞেসই করলেন যে স্টোনের কি মাহাত্ম্য আছে। স্টোনের তো অবশ্যই মাহাত্ম্য আছে, তার আগে আমি বলবো যে রুদ্রাক্ষ পড়লে তার থেকে বেশি ফল পাওয়া যায়। রুদ্রাক্ষ আর একটা ব্যাপার, যে রুদ্রাক্ষ কিনলাম আর গলায় পরে নিলাম তা কিন্তু হয় না। প্রত্যেকটা মুখী, মানে 1 থেকে নিয়ে 14 মুখী বা 23 মুখী পর্যন্ত হয় আমার যতটুকু জানা। প্রত্যেকটা রুদ্রাক্ষ কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, এবং প্রত্যেকটা রুদ্রাক্ষ আলাদা আলাদা মন্ত্র আছে। নিয়ম মানে হচ্ছে মন্ত্র। তো সেইভাবে সেটাকে অভিষেক করে তারপরে সেই মন্ত্রতে সেটাকে অভিষেক করা দরকার, তারপরেই কিন্তু সেটা পড়া দরকার। এমন নয় যে আমি রুদ্রাক্ষ বাজার থেকে কিনলাম আর 5 মুখী বা 6 মুখী বা 7 মুখী বা যত মুখী যাই কিনলাম, কিনে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর পরে নিলাম, তা কিন্তু হয় না। রুদ্রাক্ষর কথাটার মানেই হচ্ছে একটা রুদ্রাভিষেক, মানে কথার মানে রুদ্রাক্ষ মানে রুদ্রাভিষেক নয়, রুদ্রাভিষেক করাবার পরেই কিন্তু রুদ্রাক্ষটা পড়া উচিত। এবং সেটা কোন মুখী, সেই যত মুখী, যদি 13 মুখী হয় তার তার মন্ত্র আলাদা থাকে, সেই মন্ত্রটা উচ্চারণ করতে হবে 108 বার, তারপর সেটাকে সাধনা করার পরেই তারপর সেটা পড়া উচিত। আমার লাস্ট কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ঠিক কোয়েশ্চেন না, মানে আজকাল দেখা যাচ্ছে হরদমি বিয়ে হচ্ছে, ডিভোর্স হচ্ছে। তো আগেকার দিনে অনেকেই বড়রা বলে থাকেন যে যৌতুক বিচার বা দুজনের জন্ম ছক বিচার করে বিবাহ করলে তাহলে এই প্রবলেমগুলো হয় না। তো এইটা কতটা ঠিক বা কতটা এফেক্টিভ? যৌতুক বিচার করা কতটা ইম্পর্টেন্ট তোমার প্রশ্ন। আজকে হয়তো আপনার যার সাথে সম্পর্ক রয়েছে তার সাথে হয়তো অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, তাকে ছাড়া জীবনে বাঁচতেই পারবেন না, এমনই মনে হচ্ছে। কিন্তু দেখবে যে এখন যারা হয়তো বিয়ে করে নিয়েছেন, এরকম ঘটনা যাদের সঙ্গে ঘটেছে যে আগে হয়তো আপনাকে ছাড়া তার জীবনে চলতো না, সেখানে কিন্তু আপনি এখন বিষ হয়ে গেছেন। কেন হয়েছেন? এটা কিন্তু একমাত্র বলতে পারবে জ্যোতিষ, কারণ একমাত্র বলতে পারবে আপনাদের দুজনের জন্মছক। আপনাদের দুজনের জন্মছক যদি ঠিকঠাকভাবে মেলানো হয়, বা অর্থাৎ সেটা তো কেউ আর নতুন করে চেঞ্জ করে করে দিতে পারবে না। যেটা আছে সেটাকে যদি ভালো করে বিচার করে দুজনের জন্মছককে কোথায় সমস্যা আছে, কোথায় প্রবলেম আছে, সেটা যদি দেখা যায়, তাহলে আমাদের জ্যোতিষীয় মতে 36টা গুণ থাকে, তার মধ্যে 18টা গুণ মিলতেই হবে। অর্থাৎ বলা যায় 50% মিলতেই হবে। তো সেটা থেকে যদি কম হয় তাহলে কখনোই সেটা বিয়ের জন্য কাম্য বলে মনে করা হয় না। তো যে সেখানে বিয়ে করা যায়ও না বলে মনে করা হয়। কিন্তু আমি মনে করি যে এমনও আমার কাছে অনেক ক্লায়েন্ট যারা যৌতুক বিচার করিয়েছেন বা যাদের 36-এর মধ্যে হয়তো 10 কি 11 হয়তো মিলেছে, তারপরেও কিন্তু তারা একসাথে এখনো পর্যন্ত রয়েছেন। কারণ শুধু যৌতুক বিচারে ওই 36-এ কত পেয়েছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, বরং আপনার গ্রহ নক্ষত্র এবং আরেকজন পার্টনার যে গ্রহ নক্ষত্র একে অপরে কতটা সাপোর্ট করছে। আমাদের বিবাহের পরে শুধু প্রেম দিয়ে কিন্তু সম্পর্ক চলে না, দরকার কিন্তু একটা স্টেডি রোজগারেরও। অর্থ ছাড়া কিন্তু কোনো কিছুই বেশি দিন চলে না, তাই না? কিন্তু অর্থটার জায়গাটা ঠিক আছে কিনা তার, এবং অর্থ ছাড়াও যে চলে না এমন নয়, আবার হেলথ তো আপনার ভালো আছে কিনা। যদি আপনার হেলথ বারবার করে খারাপ হয় তাহলে কিন্তু বেশি দিন আমার মনে হয় না যে কেউ শরীর খারাপ নিয়ে বেশি দিন চলতে পছন্দ করে। তো যথারীতি বলা যায় যে এই সমস্ত দিকটা দেখে তারপরে যদি বিয়ে করা যায়, যদি বিয়ের আগেই জানা যায় এরকম সমস্যা হতে পারে বা এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে সেটার থেকে নিবারণের কিছু উপায় করে তারপরে আবারও বারবার করে বলবো যে কোনো কিছুকে ইরেজার মতন মুছে দেওয়া যায় না। অবশ্যই তাকে কিছুটা হলো খণ্ডন করা যায়, কিংবা কিছুটা হলো সুরাহা পাওয়া যায়। সেটুকু করে যদি বিবাহ যদি করা যায়, তাহলেই কিন্তু বলা যায় যে বিয়েটা টিকে যেতে পারে, এবং যাকে ছাড়া আপনি জীবনে চলতে পারবেন না ভেবেছিলেন, তাকে নিয়েই আপনি কিন্তু জীবনে চলতে পারবেন। এটাই হচ্ছে যৌতুক বিচার, যেটা করা উচিত। দিদি, আমাদের ভিউয়ার্স বন্ধুরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তাহলে কিভাবে যোগাযোগ করতে পারবে? আমি কলকাতাতে বসি, গড়িয়া, দমদম এবং ডানলপে। এছাড়াও আমি শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আগরতলা, গুয়াহাটিতে বসি।
যারা আমার সাথে যোগাযোগ করতে চাইবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন 9830908807 বাই অ্যান অ্যাপয়েন্টমেন্ট। অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আর আমার ফেসবুক পেজ অ্যাস্ট্রো পয়েন্টও ফলো রাখতে হবে। আচ্ছা দিদি, অনলাইন কনসালটেন্সি করা যায় কি? হ্যাঁ, অবশ্যই। যারা অনেক দূরে থাকে, যারা বাইরে থাকে, যারা আসতে পারবে না, তাদের তো অনলাইন কনসালটেন্সি অবশ্যই করি। তার জন্য আগে থেকে বুকিং নিতে হবে, তারপর তাদেরকে ওভার ফোনে কনসালটেন্সি হতে পারে বা ভিডিও কলের মাধ্যমে কনসালটেন্সি হতে পারে। আচ্ছা, তো আমরা দেখে নিলাম, আজকে জেনে নিলাম অনেক কিছু অ্যাস্ট্রোলজির ব্যাপারে। আজকের এপিসোডটা আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। একদম জানাতে ভুলবেন না কমেন্টে যে কিরকম লেগেছে। আর যারা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে আরো বিস্তারিত জানতে চান দিদির সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আজকের জন্য এখানেই। হর হর মহাদেব। হ্যাঁ হ্যাঁ, মহাদেব।